দেশে হাম ও এর উপসর্গের রোগীর সংখ্যা 50,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে দেখা গেছে 13 মে পর্যন্ত দেশে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা 53,192 জন। এই সময়কালে হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে 432 জনের। আক্রান্ত মৃতদের বেশিরভাগই শিশু। হামের এই প্রাদুর্ভাব কি মহামারী আকার ধারণ করেছে? অবস্থার উত্তরণে করণীয় কি সে বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মুস্তাক হোসেন। জনাব মুস্তাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, হামের যে এখন দেশে পরিস্থিতি, সেটা কি আপনি কি মহামারী বলবেন? এটা নিঃসন্দেহে মহামারী। যে কোনো রোগতাত্ত্বিক মানদণ্ডে এটা মহামারী। কেন সেটি একটু যদি আমাদেরকে ব্যাখ্যা করেন। যে কোনো একটা রোগ যেটা আমরা আগে থেকে জানি, সেটা যদি স্বাভাবিক একটা বছরের যে কোনো সময় যত সংখ্যায় রোগী পাওয়া যায় তার চেয়ে যদি অনেক গুণ বেড়ে যায় বা অস্বাভাবিক মৃত্যু ঘটে, এটা মহামারী। আর নতুন যদি কোনো রোগ আসে যেটা হয়তো আগে দেখা যায়নি, অথবা বাংলাদেশের জন্য একটা নতুন রোগ, দেশের বাইরে হয়তো একটা মারাত্মক রোগ, সেটা যদি বাংলাদেশে একটাও দেখা যায় সেটাকেও মহামারী বলে। কাজে এই দুই বিবেচনায় হাম তো হচ্ছে আমাদের পুরনো রোগ, চেনা রোগ, এটা অস্বাভাবিক সংখ্যায় বেড়ে গিয়েছে। আপনি এখন বললেন 53,000। এই মানে রিসার্চ ইতিহাসে বাংলাদেশে এত বেশি হামের রোগী আমাদের রেকর্ডে নেই। আর থাকলেও সেটাও একটা মহামারী হতো, এটা একটা আপার মহামারী। এশিয়াটা প্রতি বছর যে হামের রোগী আমরা কিছু পাই বা মৃত্যু পাই, আর যেটা অনেক অনেক গুণ বেশি, তাদের নিঃসন্দেহে মহামারী। আরেকটা মানদণ্ডে যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এই মহামারীকে সামাল দিতে অক্ষম। আমাদের আইসিইউর অভাবে বাচ্চারা মারা গেছে, এখনো সেই অবস্থা কম বেশি আছে। এবং এটা বাংলাদেশের ভিতরেই একটা হাসপাতাল, মানে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া হাসপাতালগুলো সামাল দিতে একেবারেই অক্ষম। কাজে এটা জাতীয় ভিত্তিতে বাংলাদেশের জন্য একটা মহামারী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সরকার তো এখনো এটিকে আসলে মহামারী হিসেবে ঘোষণা করেনি। এটা দুই রকম হয়ে গেল। একদিকে তারা বলছে যে এটা খুবই দুর্যোগের মতো অবস্থা, এই জন্য কে কে দায়ী তারা সেটা বলছেন। আবার তারা এখন বলছেন যে এটা কোনো পরিস্থিতি না, এটাকে আমরা সামাল দিতে পারছি। তাহলে এপ্রিল মাস থেকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে পদক্ষেপগুলো নিলেন, জরুরি ভিত্তিতে টাকা বরাদ্দ করার জন্য কর্তৃপক্ষকে বলা, কর্মীদের ছুটি বাতিল করা, হাসপাতালগুলোকে অন্যান্য রোগীদেরকে যে আইসিইউ সেগুলোকে শিশুদের জন্য বরাদ্দ করতে বলা, সকল হাসপাতালকে বলা যে রোগীকে যে কোনোভাবেই বেঁচে হলেও রাখতে হবে। সবই কিন্তু জরুরি বিষয়। জরুরি ভিত্তিতে টিকা নিয়ে আসা, অন্যান্য বিষয় করা, বিভিন্ন জিনিস জোগাড় করা, এটা কিন্তু সবই জরুরিভাবে তারা করেছেন। এটা অবশ্যই তারা সঠিক কাজটি করেছেন। কিন্তু আপনি যদি এটা জরুরি অবস্থা আইনগতভাবে এটা না করেন, তাহলে দুটো সমস্যা। একটা হলো যে আপনি ভবিষ্যতে এরকম স্বাস্থ্য দুর্যোগ হতেই পারে, উন্নত দেশেও স্বাস্থ্য দুর্যোগ হয়, তখন আপনাকে আবার ভাবতে হবে আপনি কি করবেন, কোথা থেকে তহবিল পাওয়া করবেন, কোথা থেকে ডাক্তার নিয়ে আসবেন, কাকে কাকে বলা হবে। আর যদি এটা বিধিবদ্ধভাবে আমরা করে ফেলি যে যদি এটা রোগের মহামারী ঘটে, তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ডিং অর্ডার হিসেবে থাকবে। যেভাবে প্রাকৃতিক দুর্যোগের বিষয় বাংলাদেশ সরকার এটি করেছে, স্ট্যান্ডিং অর্ডার দিয়েছে। আরেকটা হলো যে আপনি মহামারী ঘোষণা করলে বা স্বাস্থ্যের জরুরি পরিস্থিতি ঘোষণা করলে, মহামারী হচ্ছে এপিডেমিওলজিক্যাল একটা অবস্থান স্বীকৃতি দেওয়া, একটা হচ্ছে প্রশাসনিক পদক্ষেপ। প্রশাসনিক পদক্ষেপ হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করা, স্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করা। তাহলে গোটা সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে গোটা সরকার কিন্তু তারা এ বিষয়ে নিজের থেকেই পদক্ষেপ নেওয়া শুরু করতে পারে। এই জন্য তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে অপেক্ষা থাকতে হয় না। আর বেসরকারি খাতে যারা কাজ করে স্বাস্থ্যে, তারাও তাদের যে সীমিত সম্পদ আছে তারা এটা নিয়েই এই মহামারী প্রতিরোধে এগিয়ে আসবেন এবং তারা তহবিল সংগ্রহ করতে পারবেন, তাতে আন্তর্জাতিক যে সহযোগী তাদের কাছ থেকে। এভাবে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় আমাদের টিকাগুলো যে আসতে বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছে। আমাদের দেশে যদি জরুরি পরিস্থিতি ঘোষণা করতেন সরকার, তাহলে এগুলো কিন্তু আরো দ্রুত আসতো। এইগুলো সব দিক থেকে একটা জনগণ এটা বুঝতো, সরকার সিরিয়াস, তারা নিজেরা এগিয়ে আসতো, সরকারের সমস্ত অংশ সক্রিয় হতো এবং দেশি বিদেশি যে সহায়তা তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতো। আমরা এই শিশু মৃত্যুটা আরো অনেক কমাতে পারতাম। এখন যদি আমি এই বাস্তবতাকে অস্বীকার করি, তাহলে শিশু মৃত্যু যেটা চলছে
এটা তো আমরা কোনো সুরাহা দেখতে পাবো না। তবে মহামারী ঘোষণা শুধুমাত্র একটা ঘোষণার বিষয় না, এর সাথে অনেক কিছু জড়িয়ে আছে। এটা নেতিবাচক বিষয়গুলো হলে জনগণ ভয় পেয়ে যেতে পারে। জনগণের ভয়ের কথা বলে কোনো সরকারই এই বিশ্বমারী হলেও সে কথা তারা বলেনি। এমনকি আমাদের দেখেন বিগত সরকারের সময় এখানে প্যান্ডেমিক হয়েছে, বিশ্বমারী হয়েছে। কোনো সরকারি ঘোষণা হয়নি যে বাংলাদেশে আমরা এই তারিখ থেকে আমরা প্যান্ডেমিকে প্রবেশ করলাম, কিন্তু তারা সব কাজই করেছে। এই যে একটা, এটা আমি বলবো একটা আইনগত ঘাটতি, আইনগত ত্রুটি, এটা যদি তারা আইনগতভাবে সমাধান না করেন, একটা হচ্ছে কখন কি করতে হবে সেই জিনিস লেখা থাকবে না, এটা করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে জনগণকে আপনি অন্ধকারে রেখে আপনি এটা প্রচার করবেন যে কোনো ব্যক্তি বিশেষের বা কয়েকজন ব্যক্তির মহান বাদন্যতা আমরা এটা সম্পন্ন করেছি, কিন্তু ঠিকই রোগের অসুস্থতা তীব্রতা আমরা কমাতে পারছি না। আমাদের সক্ষমতা আছে সেটা দিয়ে মৃত্যু কমাতে পারছি না। এই যে ঢেলে সাজানো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য, সেটা কিন্তু জরুরি অবস্থা ঘোষণা না করলে আপনি মৌখিক আদেশে খুব একটা বেশি করতে পারেন না। আমি একটু জানতে চাচ্ছি হ্যাঁ, যে আমে যে এত শিশু মৃত্যু হলো এর দায় কার আসলে? আমি শিশু মৃত্যুর দায় অবশ্যই অন্তর্বর্তী সরকারের, কিন্তু তারা তারা যেই সিস্টেমের বলি হয়ে এই কাজটা করেছে, সিস্টেমের দোহাই দিয়ে এখনো সেই পরিস্থিতি আছে। যদি শিশু মৃত্যুটা আমরা চোখে না দেখতাম, পত্রিকায় না আসতো, তাহলে বর্তমান সরকারের একই অবস্থায় থাকতো। কাজে ওই সময় যখন কথা উঠলো যে শিশুদের টিকাগুলো জরুরিভাবে নেওয়া দরকার, আপনাদের নিয়মকানুনগুলো সে অনুযায়ী সাজান, তখন তারা বললো কোথায় জরুরি অবস্থা, শিশুরা তো ভালোই আছে। শিশুরা ভালোই আছে, কাজে এগুলো টিকা কেনার দরকার নাই। বর্তমান সরকারও টিকা কিনতেন না যদি শিশু মৃত্যু না হতো। কাজেই এই সিস্টেম কারেকশন যদি বর্তমান সরকার করতে না চায়, তারাও কিন্তু ভবিষ্যতে এভাবে দায়ী হবে। আর এই যে দাম বেড়ে গেল, অবশ্যই অন্তর্বর্তী সরকার তারা যে এটাকে মানে যারা গুরুত্বপূর্ণ হিসাবে স্বীকার করেনি, সেটা তারা রাজত্ব অবশ্যই বহন করতে হবে। তাদের আগের সরকার যখন ডেঙ্গুতে অনেক মানুষ মারা যায়, তখন তারা জরুরি পরিস্থিতি ঘোষণা করতে রাজি হয়নি। সেখানে তারা সেটার জন্য অবশ্যই জবাবদিহি করবে, ভবিষ্যতে একটু জবাবদিহিটা চায়। আর বর্তমান সরকারের আমলে আমি এই শিশু মৃত্যুটা যদি চোখে না দেখা যেত, তাহলে তারা এখনো পর্যন্ত ওই পুরনো সিস্টেমে তারা থাকতেন। বর্তমান সরকার এখন পর্যন্ত যে ব্যবস্থা নিয়েছে, যে নতুন করে টিকাদান কর্মসূচি এবং চিকিৎসার জন্য কিছু আইসোলেশন ওয়ার্ড তৈরি, তো এটাকে আপনি যথেষ্ট মনে করেন? এগুলো জরুরি পরিস্থিতি হিসাবে ঠিকই আছে, আমি চাচ্ছি এগুলোকে বিধিবদ্ধ করার জন্য। এখনো যদি জরুরি অবস্থা ঘোষণা করে এগুলোকে বিধিবদ্ধ করা হয়, তাহলে আরো অনেক কাজ করা যাবে, শিশু মৃত্যুর হারটা আরো কমানো যাবে। জরুরি পরিস্থিতিটা যা করেছেন এক্সিস্টিং সিস্টেমে, এটা ঠিক আছে, কিন্তু এভাবে বারবার তো আপনাকে জরুরি পরিস্থিতি করে কয়েক সপ্তাহ, এই বর্তমান সরকারকে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে। টিকার অর্ডার দিয়েছে, তার প্রায় 1 মাস পরে টিকা এসছে। কিন্তু জরুরি পরিস্থিতি থাকলে জাতীয় আন্তর্জাতিকভাবে এটা দ্রুত কাজ করা হতো, হাসপাতালগুলোকে আরো দ্রুত সাজানো যেত, এবং হাসপাতালগুলো নিজেরাই এই বিষয়ে তার ব্যবস্থা গ্রহণ করতেন। তারা নির্দেশের অপেক্ষায় বসেছিলেন। নিজেরা করতে গেলে তারা বেআইনি কাজের ইয়েতে পড়বেন, দুর্নীতির অভিযোগে পড়বেন, তাহলে এখানে তহবিল খরচের বিষয়টা আছে। কাজেই যেই পরিস্থিতিতে পড়ে অন্তর্বর্তী সরকার এটা অবহেলা করেছে, সেই পরিস্থিতিতে এখনো আছে। শিশু মৃত্যুর কারণে তারা যে কাজগুলো করছে না, এটা হচ্ছে অ্যাড হক ভিত্তিতে এখনকার জন্য সামাল দেওয়ার পরিস্থিতির চেষ্টা করছেন। সামাল কিন্তু পুরোপুরি হচ্ছে না, কারণ এটাকে বিধিবদ্ধ নিয়ম হিসেবে করা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল রয়েছে, একটা দেশে স্বাস্থ্য দুর্যোগ ঘোষিত হলে কি করতে হয়, তারা আমাদের বাংলাদেশ সরকারকে সেই বিষয়ে আরো সহায়তা করতে পারত, টেকনিক্যাল সহায়তা করতে পারতেন। বৈদেশিক আমাদের সহযোগিতারা তারা এখানে আরো বেশি সক্রিয় সহায়তা আসতে, তারা এখন করছে সহায়তা বৈদেশিকরা, কিন্তু এটা অনেকটা গতানুগতিক হচ্ছে। আমি যদি আপনার কাছে একটা শেষ বিষয় জানতে চাই, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? পরিস্থিতির উত্তরণের উপায় হচ্ছে প্রথমেই স্বীকার করতে হবে এটা মহামারী এবং স্বাস্থ্যের জরুরি পরিস্থিতি ঘোষণা করে কি করতে হবে। প্রথম হচ্ছে আপনি আইসিইউর অভাবে বাচ্চারা যেন একটাও মারা না যায়। এতদিন পরে এসে আমরা প্রত্যেকটা বাচ্চারা আইসিইউ যে দৃষ্টিতে করতে না পারি, দরকার হলে বেসরকারি খাতের আইসিইউগুলোকে অধিগ্রহণ করতে হবে। এই জন্যই জরুরি ক্ষমতা প্রয়োজন। আপনি এখন টেলিফোন বিদেশে করতে পারেন, সেটা বিধিগত নিয়ে পরবর্তীতে প্রশ্ন করতে পারেন যদি তাদের কোনো খারাপ উদ্দেশ্য থাকে। তাহলে বেসরকারি খাত থেকে যদি আপনি আইসিইউকে অধিগ্রহণ করে এই বাচ্চাগুলোকে ঢুকান, তাহলে আইসিইউর অভাবে কেউ মারা যাচ্ছে এটা বলা যাবে না। তার পূর্বতর যে অবস্থাটা, যারা এখন হাসপাতালে আছে
শ্বাসকষ্ট হচ্ছে তাদেরকে প্রত্যেক বাচ্চার জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। এই অক্সিজেন দিয়ে এদেরকে শ্বাসকষ্ট দূর করা যায়। যারা অত্যন্ত গুরুতর তাদের বাদে এই বিষয়ে আমাদের দেশের বিজ্ঞানীরা দেখিয়েছেন যে কিভাবে সেটা করা যায়। তারও আগের পরিস্থিতি যেটা এই সরকার করতেই পারছে না বা করার বিষয়ে তারা কোনো মনোযোগ দিচ্ছে না, সেটা হচ্ছে যে দরিদ্র পরিবারের শিশু যারা আছে এখন, তারা যদি হাম নিয়ে হাসপাতালে আসে তাকে ভর্তি করবে না, কারণ তারা এখন তাদের কোনো বিপদের চিহ্ন নেই, শুধু হাম হয়েছে। তাদেরকে বলা হচ্ছে যে এখানে হাসপাতালে আপনার ভর্তি হওয়ার দরকার নেই, আপনার অবস্থা যখন খারাপ হবে তখন আসবে। তাকে আমি জেনে শুনে খারাপ জায়গায় ফেরত দিচ্ছি, কারণ তার বাসায় তো একটা রুমে অনেক লোক থাকে, সেখানে ইনফেকশন, তার পানি দূষিত, পানি দূষিত, তার পেটের পীড়া আছে, চর্মরোগ আছে, অর্থাৎ ওই শিশুটা ইনফেকশনের মধ্যেই আছে। এখন একটা হাড়ের রোগীকে আর এখনো নিউমোনিয়া হয়নি, তাকে আপনি যদি নিউমোনিয়া হয় সেই রকম পরিবেশে ফেরত পাঠাচ্ছেন। কাজে এইরকম ভান্ডারেবল শিশুদেরকে হাসপাতালে রাখতে হবে, সেটা শিশু হাসপাতালে সম্ভব না, ঢাকা মেডিকেলে সম্ভব না, তাদেরকে আপনাকে একটা মাঝারি পর্যায়ের হাসপাতালে রাখতে হবে। ঢাকা শহরে সিটি কর্পোরেশনের হাসপাতালে রাখা যেতে পারে, বা তাঁবু খাটিয়ে ঢাকা মেডিকেল কলেজে যেভাবে আর্মি তাঁবু খাটিয়ে আমাদের ওয়ার্ক করেছে সেখানে রাখা যেতে পারে। আর ঢাকার বাইরে উপজেলা হেলথ কমপ্লেক্সে রাখা যেতে পারে। উপজেলা হেলথ কমপ্লেক্সে প্রাঙ্গণে তাঁবু করে তাদের রাখা যেতে পারে, জেলা হাসপাতাল প্রাঙ্গণে তাঁবু করে রাখা যেতে পারে। তাহলে এই বাচ্চাগুলো আর ক্রিটিক্যাল অবস্থায় যাবে না, দু একদিন হয়তো যাবে, তাদেরকে আপনি আইসিইউতে ঢুকিয়ে তাদের জীবন রক্ষা করতে পারবেন। এই ক্রিটিক্যাল রোগীর সংখ্যা নিয়ন্ত্রণের জন্য যদি আপনি কাজ না করেন, আপনি শুধুমাত্র আইসিইউ বাড়াবার দিকে শুধু এটা তো একটা অবাস্তব বিষয় হয়ে গেল। আপনি কতটা আইসিইউ বাড়াবেন এবং আইসিইউ বাড়ালে তো হবে না, আইসিইউ চালাবার মতো যথেষ্ট জনবল কি আমাদের আছে কিনা? একজন অন্যান্য বিষয়ে অভিজ্ঞ ডাক্তারকে বা নার্সকে দিয়ে আইসিইউ চালানো আর না চালানো সমান কথা। আপনি সান্ত্বনা হিসাবে একজন রোগীকে আইসিইউতে রাখতে পারবেন, সে আইসিইউটা সেভাবে পরিচালনা হবে না, কারণ আইসিইউ বিশেষজ্ঞ তৈরি করতে সময় লাগে। কাজে সেটা আপনি এখন যেটা আইসিইউ আছে তার থেকে আর কিছু বাড়াতে হবে। আর যেন আইসিইউতে রোগী না যায় সেই কাজগুলো যেগুলো আমি সেগুলো করা দরকার, এগুলো সেই প্রকার হচ্ছে। কিন্তু কমিউনিটিতে গরিব ডাক্তারদেরকে আইসোলেশন সেন্টারে রাখা এটা একদমই হচ্ছে না। তবে সবচেয়ে বড় যে কাজ সেটা হচ্ছে টিকা দেওয়া। টিকা দিলে কোনো সুস্থ শিশু আর এই মুহূর্তে হামে আক্রান্ত হবে না। সেই কাজটি সেটাই সেই 1 নম্বর কাজ, সেটাই সরকার করছে। ঠিক আছে, এখন যে শিশু মৃত্যুর হার দেখছি আমরা, এটা কমাতে গেলে এই জরুরি ভিত্তিতে এই 1, 2, 3 এই কাজগুলো করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।